অবসরপ্রাপ্ত একে মোহাম্মদ আলী শিকদার এবং আরিফ রহমান সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং আরিফ রহমান, আপনার কাছে আসতে চাই, শহীদদের সংখ্যা এটি কেমন করে আসলে আমরা জানতে পারি? ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা, কেমন করে আসলে ৭১ সালের যে মুক্তিযুদ্ধে আমরা ৩০ লাখ শহীদের কথা বলছি? আসলে সত্যি কথা বলতে পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধতে বেসামরিক মৃত্যুর মৃত মানুষের তালিকা থাকে না। কারণ হচ্ছে যুদ্ধ কোনো সার্কাস না, যুদ্ধ কোনো ট্রাফিক জ্যাম না, যুদ্ধ কোনো স্টেডিয়ামের ফুটবল ম্যাচ না যে যুদ্ধের ধরে ধরে গণনা করতে হবে। কিন্তু আধুনিক পৃথিবীতে এখন অনেক অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন যুদ্ধের সময় শহীদের সংখ্যা বের করা যায়। এবং এর মধ্যে একটা খুবই জনপ্রিয় পদ্ধতি, এবং যেটি আমরা আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করলে আমরা একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। মানে আমরা জানি যে প্রত্যেক বছরই জনসংখ্যা বাড়ে বা কমে একটা জিনিস হয়। তো পৃথিবীর যেসব দেশগুলোতে জনসংখ্যা যেসব দেশে কোনো হঠাৎ করে একটা গণহত্যা হয় অথবা কোনো দুর্যোগ হয়, সেই জিনিসগুলোর প্রভাব সেই দেশের জনসংখ্যার উপরে থাকে। এখন আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা যদি দেখি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় জনসংখ্যার বৃদ্ধির হার আগে এবং পরে 1960 থেকে 65 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধিটা ছিল 15.3 ভাগ। 1965 থেকে 70 সাল পর্যন্ত ছিল 15.7 ভাগ। কিন্তু 1970 থেকে 75 সালে এসে সেই জনসংখ্যা বৃদ্ধিটা হয়ে গেল 5.5 ভাগ। অর্থাৎ এই সময় হয়তো কিছু একটা ঘটেছিল, আমরা বুঝতে পারি জিনিসটা। কারণ এরপরেই আমরা দেখি 75 থেকে 80 সালে এসে জনসংখ্যা বৃদ্ধির হার হয়েছে 14.2 ভাগ। অর্থাৎ 15.7 থেকে হঠাৎ করে 5.5 চলে আসলো, এরপর আবার স্বাভাবিক অবস্থা ধীরে ধীরে ফিরে যাচ্ছে। আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে আমরা এই সুন্দর একটা গ্রাফ দেখতে পাই। আমি আজকে সব ধরনের ডকুমেন্ট নিয়ে আসছি, আমাকে যদি আপনি সুযোগ দেন আমি একেবারে ক্যালকুলেটর দিয়ে হিসাব কষে দেখিয়ে দিতে পারবো 1971 সালের মুক্তিযুদ্ধে আসলে কত মানুষ শহীদ হয়েছিল। আমরা দেখি যে এই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ, এই হচ্ছে সাধারণ জনসংখ্যা বৃদ্ধির হার। এরপর 1971 সালের সময় এই ড্রপটা হয় এবং এখানে একটা 65 লাখ মানুষের একটা গ্যাপ তৈরি হয়। আরিফ, আপনি যদি একটু ভেতরে নিয়ে আসেন, আর একটু আপনার দিকে কাগজটিকে নিয়ে আসেন, আমরা দেখতে পাই যে এইখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা নিজে তৈরি হয় নাই। এবং এই গ্যাপটার ভিতরে প্রায় আমরা হিসাব করলে দেখি যে স্বাভাবিক অবস্থা থেকে 65 লক্ষ মানুষের একটা গ্যাপ তৈরি হয়। এবং এই গ্যাপটা আমরা দেখি মুক্তিযুদ্ধের আগে এবং পরে বেশ কিছু ঘটনা ঘটেছিল। সেটা কি কি ধরনের ঘটনা ছিল? যেমন 70 সালে একটি ঘূর্ণিঝড় হয়েছিল, 74 সালে একটা দুর্ভিক্ষ ছিল, তারপরে অনেকে দাবি করেছে শরণার্থী শিবির থেকে অনেকে ফিরে আসেন নাই। আমরা গবেষকরা সর্বোচ্চ যে ধরনের ক্লেম গুলো আছে সবগুলো নিয়ে যদি বিচার করি, 70-এর ঘূর্ণিঝড়ে 5 লক্ষ মানুষ হতাহত ছিল এবং সর্বোচ্চ ক্লেম এটা। 75-এর দুর্ভিক্ষে 10 থেকে 15 লক্ষ মানুষ মারা যায়। এবং শরণার্থী শিবির থেকে কারা ফিরে আসে সেটাও জেনোসাইড কাউন্টার আছে। সেইখান থেকে আমরা দেখি যে প্রায় 19.5 লাখ মানুষের একটা হিসাব পাওয়া যায়। এবং তারপর আমরা 45.5 লাখ মানুষের হিসাব পাই না। এবং এই 45.5 লাখ মানুষ অবশ্যই মুক্তিযুদ্ধের কারণে কোনো না কোনো ভাবে হারিয়ে গিয়েছেন বা অবশ্যই মৃত্যুবরণ করেছেন। এবং এখানে শেষ না, এই কথাটা আমার কথা না, কারণ সারা পৃথিবীতে গণহত্যা নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে। আমরা জানি মুক্তিযুদ্ধ সম্পর্কে গবেষণা করেছেন আর যে রামেল, রুডলেফ জোসেফ রামেল, যিনি গণহত্যার একজন দিকপাল, তিনি তার স্ট্যাটিস্টিক অফ জেনোসাইড বইতে 30 লক্ষ শহীদের সম্পর্কে একদম বিস্তারিত ভাবে বিবরণ দিয়েছেন। রামেলের গ্রাফটি আপনারা সব জায়গায় পাবেন এই বইটা। রামেলের গ্রাফে আমরা দেখি এখানে 30,03,000 মানুষের হিসাব দেওয়া আছে এখানে। এটাই না, শুধু জাতিসংঘের হিউম্যান রাইট ডিক্লারেশন 1981 সালের একটি ডিক্লারেশন দেয়, যেখানে বলা হয় যে মানব ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো গণহত্যা হয়েছে তাতে 1971 সালের গণহত্যা সর্বনিম্ন সময় সর্বোচ্চ। প্রতিদিন 6,000 থেকে 12,000 করে মানুষ মারা যায়। এবং আমরা যদি এই জিনিসটাকে ক্যালকুলেট করি তাহলে 265 দিনে 32,20,000 মানুষ মারা যায়। এবং 30 লক্ষ মানুষ, 30 লক্ষ শহীদ, এটা একটা কথা, এটা থেকে আরো অনেক বেশি সংখ্যাটা। আমরা জানি যে এই মিথটা কোথা থেকে তৈরি হয়েছে। আমরা জানি বলা হয় থেকে বঙ্গবন্ধু নাকি, আমরা আরিফ এই আলোচনাতে আসবো, থাকুন আমাদের সাথে। গোলাম মুর্তজা, আজকে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসে এই রামেলের প্রসঙ্গে কথা বলেছেন। আরিফের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনলাম, এই প্রক্রিয়া আসলে এই 30 লাখ সংখ্যাটিতে আমরা আসলাম। এটি যেটা কেউ কেউ বলেন যে জায়গাটিতে আরিফ বলতে চেয়েছিলেন যে বঙ্গবন্ধুর মুখ থেকে হঠাৎ করে 3 লাখের জায়গায় 30 লাখ বেরিয়ে এসেছে। এটি খুবই বিভ্রান্তিকর একটি কথা। এই যে 3 লাখ আর 30 লাখের সংখ্যাটি বলা হয়, এটি খুবই বিভ্রান্তিকর কথা। এরকম কোনো কথা কখনোই কোথাও ছিল না। 1972 সালের 3 জানুয়ারি
প্রাবদা, সেই সময় সোভিয়েত ইউনিয়নের পত্র প্রাবদা প্রথম সংবাদটি প্রকাশ করে যে বাংলাদেশের গণহত্যায় 30 লাখের কথা। পাকিস্তান থেকে বঙ্গবন্ধু যখন লন্ডন হয়ে ঢাকায় ফিরছিলেন, লন্ডন দিল্লি হয়ে যখন ঢাকায় ফিরছিলেন, লন্ডনে তাকে একই প্রশ্নের মুখে পড়তে হয় এবং সেখানে বঙ্গবন্ধু প্রথম 30 লক্ষের কথা বলেন। ওই যে তিনি 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলতে গিয়ে 30 লাখ বলেন, এটি একেবারে একটা মিথ্যা প্রপাগান্ডা। এটি সুতরাং এটি এখানে এই সংবাদটি একেবারেই অগ্রহণযোগ্য। আর আরেকটি কথা যেটা আমি বলি, যেটা একটু রিপিট হবে হয়তো বা একটু বলা দরকার, যে রুমেলের কথা যেটি বলা হচ্ছে, তিনি হচ্ছেন একজন মার্কিন অধ্যাপক। সারা পৃথিবীতে গণহত্যার উপরে যারা গবেষণা করেছেন, কাজ করেছেন, তার যে বইটি স্ট্যাটিস্টিক্স ডোমসাইড, সেই বইটি পৃথিবীতে গণহত্যার সবচেয়ে অথেন্টিক পদ্ধতির অথেন্টিক বই হিসেবে পৃথিবীতে স্বীকৃত। তার পদ্ধতিটি সম্পর্কে যদি খুব তার পদ্ধতিটি অত্যন্ত জটিল। তার পদ্ধতিটি আসলে বই না পড়ে এটা পুরোটা বোঝানো কঠিন। ওই বইতে তিনি 30 লক্ষের কথা যে বলেছেন, এটি শুধু আমি যেভাবে কথা বলছি সেইভাবে বলেননি। উনি একটি হত্যাকাণ্ডের অনুসন্ধান করেছেন, তথ্য পেয়েছেন, সেটাকে জেলাওয়ারি হিন্দু মুসলিম সংখ্যার ভিত্তিতে ভাগ করেছেন, কোন জায়গা থেকে কোন তথ্য পেয়েছেন সেটি ওই বইটির 8.2 চ্যাপ্টার নাম্বার 8.2 সেখানে একটি চার্ট দেয়া হয়েছে। যে কোনো মানুষ পুরো চার্ট দেখলে দেখবেন যে সেখানে প্রতিটি ঘটনার, প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি বলতে যে সমস্ত জেলাওয়ারি হত্যাকাণ্ডগুলো, তার মানে যারা সাধারণ মানুষ, গোলাম মুর্তজা, তারা যেমন আদমশুমারির হিসাবটা কখনো বুঝতে পারে না, দরকারও নাই আসলে, ওইটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের গণহত্যার সংজ্ঞা যেভাবে নির্ধারণ করা হয়েছে, ভিয়েতনাম যুদ্ধের সংজ্ঞা যেভাবে নির্ধারণ করা হয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা হয়, গৃহযুদ্ধে 6,20,000 মানুষ নিহত হয়েছেন। এটি কিন্তু মাথা গণনা করে, এটি একটি আইকনিক ফিগার। বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও ওই রুমেলের বইতে চার্ট অনুযায়ী তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে বলা হয়েছে 30 লক্ষ হত্যাকাণ্ডের কথা। এখানে আরেকটু যোগ করি, ওইখানে বিহারি, পাকিস্তানি সেনা, রাজাকার সহ মোট হত্যাকাণ্ডের সংখ্যা বলা হয়েছে 36,08,000। সেই সংখ্যাটিও ওই বইটিতে আছে। সুতরাং যারা বলছেন যে বঙ্গবন্ধু ভুল করে বলেছিলেন, আর বেগম খালেদা জিয়া যে কথাটি বলেছেন, খালেদা জিয়ার প্রসঙ্গে আপনার কাছে আসবো আবার, ফাঁকে একটু বলে নিতে চাই, আমার ধারণা সকলেরই একই অনুভূতি। আমি আসলে ব্যক্তিগতভাবে এই আলোচনাটি নিয়ে, এই খালেদা জিয়ার এই বক্তব্যের পর এটি নিয়ে তথ্য অনুসন্ধান করতে কোনো ধরনের নিজেকে অনেক সংকুচিত মনে করছি আমি, এবং আমি মনে করছি যে এটি নিশ্চয়ই যে সকল পরিবারের মানুষজন শহীদ হয়েছেন তাদের জন্য অনেক কষ্টের একটি আলোচনা, যে এত বছর পরে যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি তখন আমরা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছি, এবং আজকে গবেষক নিয়ে আমাদের আলোচনা করে প্রমাণ করতে হচ্ছে যে শহীদের সংখ্যা। এটির একটি ভালো দিক হচ্ছে খালেদা জিয়া বা বিএনপি যে জামাতের যে বক্তব্যটি খালেদা জিয়ার মুখ দিয়ে বের হয়েছে, ভালো দিক বলছি এই কারণে যে এখন এটা যে মিথ্যা তথ্য, এটা প্রমাণ করা 20 বছর আগে যত সহজ কঠিন ছিল, এখন সেটা প্রমাণ করা অত্যন্ত সহজ। সুতরাং খালেদা জিয়া যেটা বলেছেন ভালো করেছেন, এবং তার বক্তব্যটি মিথ্যা প্রমাণ করা এখন অত্যন্ত সহজ। এবার এই আলোচনা থেকে, এখন যে আলোচনা চলছে সেই আলোচনা থেকে একেবারে পরিসংখ্যান দিয়ে প্রমাণ করা যাবে বা প্রমাণ করা যাচ্ছে যে ওই বক্তব্যটি মিথ্যা। শামীম রেজা, আমরা কি ভাববো যে খালেদা জিয়া এইসব পরিসংখ্যানের কথা জানেন না, বা তার দলে এমন কেউ নেই যিনি খালেদা জিয়ার ওই বক্তব্য দেওয়ার আগে এই যে সকল আইকনিক ফিগার গবেষণার কথা আমরা বলছি, যে সকল বই পুস্তকের কথা আমরা বলছি, সেগুলো সম্পর্কে কোনো ধারণা রাখেন না তারা, বা রাখেননি? এই উত্তর দেওয়ার আগে একটু আমার একটা প্রসঙ্গ আছে, বলে আমি অবশ্যই এটার উত্তর দেবো। মানে আমি যারা পরিসংখ্যান নিয়ে, এটার সংখ্যাতাত্ত্বিক বিষয় নিয়ে, জনমিতিক বিষয় নিয়ে করেছেন, আমি সমস্ত সম্মান রেখে বলতে যে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার জন্য, প্রমাণের জন্য, কেউ যখন আমাদেরকে এইভাবে চ্যালেঞ্জ করে তার উত্তর দেবার জন্য। কিন্তু দেখেন, একটা আইকনিক ফিগার, একটা কথা একটু আগে আপনি উল্লেখ করেছেন, আমরা যখন সবাই মেনে নিই, আমাদের আবেগ থেকে মেনে নিই, সংখ্যার অভিজ্ঞতা থেকে, বাংলাদেশের আবেগের ছিল সারা পৃথিবীতে, তখন এই সংখ্যাটা নিয়ে কিন্তু আমরা বিচার করি না। আপনি যখন হলোকাস্ট ডিনায়াল যে শব্দটা বলা হয়, কতজন ইহুদি হলোকাস্টে মারা গেছেন, এটা নিয়ে ইউরোপে একটা পক্ষ কথা তোলার চেষ্টা করেন। মূল স্পিরিটটা হলো মারা গেছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে, একটা সংখ্যা তারাও আইকনিক ভাবে দাঁড় করানোর চেষ্টা করেন। এটা নিয়ে চ্যালেঞ্জ করাটা মুখ্য না। আপনি দেখেন, যখন আফজাল মাওলানা এখানে বক্তৃতা দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার সেই বক্তৃতার বিখ্যাত লাইনটা স্মরণ করুন যে আজ আমি সেই বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছি তোমাদের সামনে, যেখানে যারা জীবিত মানুষ উপস্থিত আছো তারা মৃত মানুষের চেয়ে অনেক বেশি কম। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত লোক জীবিত ছিল তার থেকে বেশি লোক তখন মারা গেছে? তা মারা যায়।
আমি আর্চার ব্লাডের রিপোর্ট ধরলে 500-র মতো লোক মারা গেছে, তখন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল 20,000 লোক বা 5,000 লোক। এর একটা আলাদা রূপকা, এর একটা আলাদা ব্যঞ্জন আছে, আমরা গুণবাচক ভাবে এটাকে গ্রহণ করি, এবং সেই গ্রহণটা একেবারে কিন্তু সাধারণ না, সেটা কোনোভাবে গণিতের থেকে কম না, কোনোভাবে প্রমাণের থেকে কম না। আপনি যদি দেখেন যুদ্ধে প্রাঙ্গণে মানুষ মারা গেছে, আপনি কত লোক শরণার্থী হয়েছে সেটা কিন্তু কোনদিন বের করা যায়নি। ভারত বলেছে 1.5 কোটির মতো, আমাদের প্রবাসী সরকার বলছে 100 কোটির মতো, ইউএনএইচসিআর বলেছে আমরা 1 কোটি মানুষকে খাইয়ে। আপনি কি কোনোদিন বের করতে পারবেন? শিশু মৃত্যু ঘটেছে, মাতৃ মৃত্যু ঘটেছে, স্বাভাবিক চিকিৎসা পায়নি, এগুলো সবই কিন্তু গণহত্যার মধ্যে পড়বে, সবই অংশের মধ্যে পড়বে, কিন্তু গণহত্যার মধ্যে পড়বে। আমি বলি, আপনি যখন সে বইয়ের কথা বলেন লক্ষ প্রাণের বিনিময়, তখন কিন্তু আপনি সংখ্যা নিয়ে বসে থাকেন, আপনি বলেন না এটা 30 লক্ষ বা 40 লক্ষ। এই সংখ্যার আলোচনাটি শেষ করি এটা, আপনি যখন মস্কো রেজিস্ট্যান্সের কথা বলেন বা লেনিনগ্রাডের লক্ষ লক্ষ মানুষের আত্মাহুতির কথা বলেন, তখন শুধু সংখ্যা দিয়ে বোঝা যায় না। সোভিয়েত ইউনিয়নের কত সংখ্যক সৈনিক অংশগ্রহণ করেছিলেন এই রেজিস্ট্যান্সে, আর কত সংখ্যক লোক লেনিনগ্রাডের লোক বা মস্কোর লোক, এটা কোনোদিনই জানা যাবে না। অতএব এই বিতর্কে যাবার আগে আমরা একটা ডেথ রেকর্ডিং বই যখন উঠেছিল, সেটা একটা বই, একটা প্রকল্পে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে তুমি যে আর্কাইভে কাজ করেছো সেটা পাকিস্তানের আর্কাইভ, সেখানে লিমিটেড রিসোর্সেস, সেখানে যথেষ্ট সংখ্যা পাবে না। 30 লক্ষের গ্র্যান্ড আইকনিক ফিগারের যে জায়গাটা, সেটা চ্যালেঞ্জ করবার প্রয়োজন নেই। এটা বলে বলি, আপনি যে প্রসঙ্গ তুলেছিলেন, বিরতির পর আসলে আসতে হবে, এবং বিরতির পর আমি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত একটি মোহাম্মদ আলী শিকদারের কাছে আসতে চাই যে এই প্রসঙ্গটা তোলা আসলে এই সময়ে কেন খুব জরুরি হয়ে পড়েছিল বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কাছে। ফিরছি বিরতির পর। স্বাগত। আবার আমাদের সাথে আছেন গোলাম মুর্তজা, শামীম রেজা, আরিফ রহমান এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার। মোহাম্মদ আলী শিকদার, বিরতির আগেই বলেছিলাম ফিরতে চাই আপনার কাছে, এবং আমরা 71 সালের পত্রিকাগুলো যখন দেখি, ওই সময় প্রকাশিত পত্রিকা, তখন আমরা দেখি শান্তি কমিটি, রাজাকার, আলবদর, এখন যাদের যুদ্ধাপরাধী বলে বিচার হচ্ছে, তারা নানান রকম বিভ্রান্তি ছড়াতেন। তখন আন্তর্জাতিক মহলে নানান রকম মিথ্যা তথ্য দিতেন যে দেশে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না, দেশে কোনো গণহত্যা হচ্ছে না, দেশে শান্তি বিরাজ করছে। শান্তি কমিটি নাম নিয়ে তারা শান্তি অভিযাত্রা শুরু করেছিলেন। যারা এই 44 বছরের মাথায় এসে একই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বিচারের কি ব্যবস্থা করা যেতে পারে বা দরকার আছে কিনা? এটিকে না আমরা এটিকে শুধু কথার কথা রাজনৈতিক বক্তৃতা বলে পাশ কাটাবো? এটি রাজনৈতিক বক্তৃতা বলে পাশ কাটার কোনো সুযোগ নেই। কারণ আপনি যে কথাটি বিরতিতে যাওয়ার আগে বলেছিলেন যে এই সময় এসে বিএনপির নেত্রী এই কথাটি বললেন কেন, আমি মনে করি এটি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এবং উদ্দেশ্যমূলক ভাবে এই কথাটি বলা হয়েছে। কারণ আপনি দেখেছেন কোন সময়টি, তখনই যখন এই সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের ফাঁসিকে কেন্দ্র করে পাকিস্তানের যে স্ট্যান্ড এবং পাকিস্তান যে বক্তব্য দিয়েছে, এবং তার ভিতরে তারা কিন্তু অস্বীকার করেছে যে বাংলাদেশে 71 সালে কোন রকম কোনো গণহত্যা চালানো হয়নি। আমার কাছে একান্তভাবে মনে হচ্ছে যে এই পাকিস্তানের যে বক্তব্যটা, সেই বক্তব্যটাকে সাবস্ট্যান্সিয়েট করার জন্য, অর্থাৎ সমর্থন করার জন্য এইরকম একটি বক্তব্য পাকিস্তানের দরকার ছিল এমন একজন ব্যক্তিত্ব এবং একজন নেতার কাছ থেকে, যিনি বাংলাদেশের 2বার প্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং সেই বিষয়টি কিন্তু যদি আপনি যোগ সদস্য দেখেন, তাহলে কিন্তু এদিকে বিচ্ছিন্ন হয়ে দেখার সুযোগ নেই। সুতরাং এখানে প্রশ্নটি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা কিন্তু এদের প্রবল প্রতিবাদ জানিয়েছি। আপনি জানেন যে সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে আমরা এই খবরগুলো গত কয়েকদিন ধরে দেখছি। মোহাম্মদ আলী শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরিফ রহমান, আপনার কাছে শেষ একটি বিষয় জানতে চাই, যে জায়গায় আপনাকে থামিয়েছিলাম, বঙ্গবন্ধু প্রসঙ্গে আপনি কথা বলছিলেন। এই 3 লাখ, অনেকেই বলেন, সুধী জনেরাও বলেন যে 3 লাখকে বঙ্গবন্ধু ভুল করে 3 মিলিয়ন বলেছেন। আসলে ইতিহাস গবেষণা কি বলছে? হ্যাঁ, সেটাই। কারণ আমরা যদি একটা দেশে হঠাৎ করে তো 16 ডিসেম্বর 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই। আমরা যদি প্রথমে দেখি, খালেদ মোশাররফ যুদ্ধের মে মাসে গানারা টিভিতে একটি ডকুমেন্টারি প্রকাশিত হয়েছিল, খালেদ মোশাররফ সেখানে বলেছেন 10 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এরপর আসাদ চৌধুরী মুক্তিযুদ্ধের সময়
বারবালা বিডলারকে একটা কবিতা লেখেন, সেখানে 15 লক্ষ মানুষের হত্যা করার কথা বলা হয়েছে। দ্য হ্যাম্পস্টেড এন্ড হাইগেট পত্রিকা লন্ডন থেকে প্রকাশিত 1 অক্টোবর 1971 সালে 20 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা বলেছে। এবং স্যারের আগে আমি বলবো চরমপত্র খবর সময় আমরা এবার একটা মুকুল স্যারের 16 ডিসেম্বর প্রথম বলে যে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। চরমপত্রের পরে পূর্বদেশ পত্রিকা 22 ডিসেম্বর হানাদার বাহিনী 30 লক্ষ মানুষ হত্যা করেছে বঙ্গবন্ধু দেশে আগে 17 দিন আগে। এরপর পাবদার কথা স্যার বলবেন, এই যে পাবদার এই কবিতা এখানে বলেছে 30 লক্ষ শহীদের কথা। একই নিউজ পরবর্তীতে মডেল নিউজ 30 লক্ষ শহীদের কথা লেখে। এরপর আজাদ পত্রিকা, বাংলাদেশের আজাদ পত্রিকা এখানে আছে আমার কাছে, তখন তারা বাহিনী বাংলাদেশে 30 লক্ষ শহীদ মানুষকে হত্যা করেছে বঙ্গবন্ধু দেশে আগে 5 দিন আগের কথা। বঙ্গবন্ধুর কাছে টাইম মেশিন ছিল না, বঙ্গবন্ধু বলার আগে সারা পৃথিবীর বেশিরভাগ মানুষ জানতো যে বাংলাদেশে 30 লক্ষ মানুষ অলরেডি হত্যা হয়ে গেছে। আমি একটু কথা বলবো যে অনেক মানুষ মনে করে যে যদি মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মারা যায় তাহলে আমার পরিবারে কেন শহীদ নাই, এটা একটা খুব ভুল কথা। কারণ মুক্তিযুদ্ধের সময় যদি 30 লক্ষ মানুষ মারা যায় তাহলে সেটা মোট জনসংখ্যা গোষ্ঠীর মাত্র 4%, অর্থাৎ 5 জনের একটা পরিবার 0.16%, 25টি পরিবারে একজন করে পাবো। এখন মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্ম, আমার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের 21 বছর পরে। আজকের হিসাবে গবেষকরা বলে যে কি প্রতি 100, 150 এবং 200টি পরিবারে আমরা একজন করে শহীদের ভিকটিম পাবো। এবং মুক্তিযুদ্ধের এমন অনেক পরিবার আছে যাদের পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়ান ক্রাইম ফ্যাক্ট ফাইন্ড কমিশন সারা বাংলাদেশে 942টা বধ্যভূমি খুঁজে পেয়েছে। শুধু চট্টগ্রাম বিভাগে 116টা বধ্যভূমি পাওয়া গেছে। পাহাড়তলে বধ্যভূমির একটা গর্ত থেকে 1100 মাথার গুলি পাওয়া গেছে, সেখানে 100টা গর্ত ছিল। সুতরাং আমরা ধারণা করতে পারি সারা দেশে কি পরিমাণ বধ্যভূমি ছিল। বধ্যভূমি বাদ দেন আপনি, আপনারা দেখেন 6 মাতৃ শিবিরে 1,20 লক্ষ মানুষ চলে যায়, সেখানে আমরা গবেষণা করে দেখেছি 12 লক্ষের বেশি মানুষ মৃত্যুবরণ করেছিল। এটা কোনো ফাইজলামি না, আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ করে দিতে পারি। আমাদের কাছে গণহত্যার হিসাব করা আছে, প্রত্যেক জেলায় কত মানুষ মারা গেছে, এটা গণহত্যা কমিশনের রিপোর্ট আছে, প্রত্যেক জেলায় কত মানুষ মারা গেছে, শরণার্থী শিবিরে কতজন মানুষ মারা গেছে, ক্যারেক্টারের ড্যামেজ আছে, যুদ্ধগুলো ফাইজলামি না, আমাদের কাছে সম্পূর্ণ প্রমাণ আছে। এবং আমি ফাইনালি বলতে চাই আমার একটা বই আছে 30 লক্ষ শহীদ বাংলা নাকি বাস্তবতা, এবং এই চ্যালেঞ্জটা আমার সবসময় থাকবে। আমার জন্য মুক্তিযুদ্ধের 21 বছর পরে আমি গবেষণা করে দেখেছি মুক্তিযুদ্ধে 30 লক্ষের বেশি মানুষ মারা গেছে। কেউ যদি পারেন আসুন আমাকে প্রমাণ করে দিয়ে যান যে মুক্তিযুদ্ধে 30 লক্ষের কম মানুষ মারা গেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আরিফ রহমান আমাদেরকে এরকম একটি সমৃদ্ধ আলোচনা দেওয়ার জন্য, যেটা খুব কম সময়ে আমরা পাই। এবং এই আলোচনাটিতে যাওয়া আমরা জানি আপনার জন্য যেমন আবেগের, আমাদের সকলের জন্যই সেটি। বিশেষ করে যে সকল পরিবারের শহীদ সদস্য আছেন আমরা জানি তাদের জন্য এই আলোচনাটি কত নির্মম এবং বেদনার। শামীম রেজা। আমরা প্রথমে আরিফের প্রতি শ্রদ্ধা জানাই, কারণ এরকম গবেষণা আমরা এটা আসলে বিস্মিত কথা বলতে আমরা ভাবছিলাম শুধু পরিসংখ্যান নিয়ে কাজ করছে, কিন্তু বিপুল পরিমাণে যেগুলো গণমন্তব্য বলছিলেন সেগুলো তিনি দেখালেন, এটা অসাধারণ। এবং যে আলোচনা আপনি শুরুতে যে প্রশ্ন করছেন যে খালেদা জিয়া কি জানতেন না, এই প্রশ্নের উত্তর আমার কাছে না। আমি প্রথমে তাকে আমার নিজের কাছে প্রশ্ন করে এইরকম কথা বলবার পরে যদি এরকম তথ্য উপাত্ত তিনি হাতে পান তাহলে তার বক্তব্য পরিবর্তিত হবে কিনা। একটা বিষয় হলো যে এই তার হাতে তথ্য উপাত্ত দেওয়ার আগে যে প্রশ্নটা যে এই কি গেইন করতে চেয়েছেন, খালেদা জিয়া কি ব্যক্তিগত কিছু গেইন করতে চেয়েছেন না পার্টির জন্য কিছু গেইন করতে চেয়েছেন। এটা যদি সম্পূর্ণ তার ব্যক্তিগত কোনো বিষয় হয়ে থাকে যে তিনি তার মস্তিষ্ক প্রসূত বলেছেন তাহলে একরকম, আর যদি দলের পক্ষে তিনি মনে করেন যে এটা তার দল ভাবে বা দলের থিঙ্ক ট্যাঙ্ক এটা ভাবে তাহলে কিন্তু ভয়াবহ, সেটা কিন্তু আরেকটা মাত্রা তৈরি করে। তিনি এদেশের 2 বার প্রধানমন্ত্রী বা তারও বেশি যদি আবার একবার ধরি, বিরোধী দলের নেতা ছিলেন, তার স্বামী মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন, তিনি খেতাবপ্রাপ্ত একটা কর্মকর্তা। এই দীর্ঘদিন পর্যন্ত আপনি আমি যা না জানি তার চেয়ে অনেক বেশি জানবার কথা কিন্তু খালেদা জিয়ার। আপনার আমার থেকে অনেক তথ্য তার জানবার কথা। একই সাথে যোগ করি তার উপদেষ্টাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক আছেন, তারা বই লিখেছেন, তারা অসংখ্য তারা ডকুমেন্টের সঙ্গে জড়িত, মুক্তিযুদ্ধের অনেক ঘটনার সঙ্গে জড়িত। আমরা একদম শেষ পর্যায়ে আলোচনাটার গোলাম মুর্তজা, খালেদা জিয়া কি কখনো আসলে মুক্তিযুদ্ধ নিয়ে জানবার চেষ্টা করেছেন কিনা, এই বিষয়ের প্রতি তাকে শ্রদ্ধাশীল মনে হয়েছে কিনা, আমরা এই সময়ে এসে আসলে এই আলোচনাটা মানে করা জরুরি বলেই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে এটা জানবার চেষ্টা করেছেন কিনা। খালেদা জিয়ার বক্তব্যটি যদি আপনি খেয়াল করেন দেখবেন দেশের বিএনপির সমর্থক খুব কম নয়, সে তো বটেই। খালেদা জিয়ার বক্তব্য দেখবেন তিনি বলছেন যে আজকাল মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বলা হয় এত লক্ষ, আজকাল বলা হয়, মানে এখন বলা হয়।
কিন্তু বিষয়টিতে এখন বলা হয়নি, এটা তো 1971 সাল থেকে বলা হচ্ছে না, যা ঘটেছে সেটি করা হচ্ছে। এইটি হচ্ছে বাংলা, আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ না হন, আপনার চেতনায় বা আপনার চেতনা শব্দটি তো এখন নানাভাবে ব্যবহার হয়, আপনার হৃদয়ে যদি মুক্তিযুদ্ধ না থাকে, মুক্তিযুদ্ধের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, যদি সম্মান না থাকে, আপনি যে শহীদ পরিবারের কথা বলছেন, বাংলাদেশে আসলে শহীদ পরিবার বলতে আমরা শহরের কিছু মানুষকে শুধু দেখি। সারা বাংলাদেশে আপনি খুঁজতে যান, এরকম শহীদ পরিবারের সংখ্যা শত শত বা হাজার হাজার। সুতরাং এই ধরনের মুক্তিযুদ্ধ আইকনিক ফিগার নিয়ে কথা বলে বা প্রশ্ন তুলে বা বিতর্ক তৈরি করে জামাত ইসলামীকে খুশি করা যায়, পাকিস্তানি ধারার রাজনীতিকে খুশি করা যায়। বিএনপির এর থেকে কিছু অর্জন করার নেই, খালেদা জিয়ারও এর থেকে কোনো কিছু অর্জন করার নেই, কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে এই কথা বলে অসম্মান করছেন। আরেকটি কথা বলছেন যে শামীম ভাই যে কথাটি বললেন, তো বিএনপির ভেতরে অনেক মুক্তিযোদ্ধা আছেন। এখন বিএনপির ভেতরে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমিও স্বীকার করি, বলতেও চাই, কিন্তু সেরকম অনেক মুক্তিযোদ্ধার সাম্প্রতিক সময়ের বক্তব্য দেখে যার পর নেই বিস্মিত, এবং তাদের অবস্থান দেখে যে যারা বন্দুক নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে নাই তারা নাকি মুক্তিযোদ্ধাই, প্রতিবাদও করেনি। তাদের কোনো মুক্তিযোদ্ধা বলছেন যে যারা রণাঙ্গনে যুদ্ধ করেননি তারাই করেছেন, তারাই শুধু মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের যারা বাড়িতে আশ্রয় দিল, যারা খাওয়ালো, পরের দিন রাতের বেলায় রাখতে দিল, পরের দিন পাকিস্তানি আর্মি রাজাকারদের সঙ্গে এসে পুরো বাড়ি পুরো গ্রাম জ্বালিয়ে দিল, সেই মানুষগুলো মুক্তিযুদ্ধ নয়। অর্থাৎ ওই মানুষগুলো যে জামাতের সঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে, পাকিস্তানি ভাবধারায় দীর্ঘদিন তারা থাকতে থাকতে ওই মুক্তিযুদ্ধের বিষয়টি তারা আসলে হারিয়ে ফেলেছেন। জামাত দ্বারা এতভাবে প্রভাবিত হয়েছে, তাদের নিজস্বতা হারিয়ে গেছে। অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা, অনেক ধন্যবাদ শামীম রেজা। 30 লাখ শহীদ এবং 3 লক্ষ আমাদের মায়েরা ধর্ষিত হয়ে আমাদের এই বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা এই দেশকে ভালোবাসবো, দেশকে শ্রদ্ধা করব, শহীদদের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান দেখাবো। 71-এর সাথেই থাকবেন, আগামীকাল দেখা হবে একই সময় 71 জানুয়ারি।